এই মুহূর্তে ইন্টারনেটে সব থেকে বড় রাজনৈতিক ঝড় কি জানেন? ককরোচ জনতা পার্টি। মাত্র কয়েকদিনের মধ্যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, সোশ্যাল মিডিয়ার ভাইরাল পোস্ট, রিলস, মিম সব মিলিয়ে বিশাল বড় একটা আন্দোলনের ইমেজ তৈরি করা হয়েছে। অনেকেই বলছেন এটা নাকি দেশের নতুন যুব আন্দোলন, কিন্তু পুরো বিষয়টা যদি একটু গম্ভীরভাবে দেখি তাহলে কিছু প্রশ্ন এবং কিছু সত্যি সামনে চলে আসবে। চলুন দেখা যাক। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ঘটনা শুরু হয় ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্য থেকে, যেখানে বেকার যুবকদের ককরোচের সাথে তুলনা করা হয় এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রতিবাদ স্বরূপ নিজেকে ককরোচ বলতে শুরু করে। সেই ট্রেন্ড থেকেই তৈরি হয় ককরোচ জনতা পার্টি। তারা নিজেদের বলছে নিরপেক্ষ, যারা নাকি দেশের উন্নয়ন আর যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চায়। কিন্তু আপনার তৃণয়ন খুলে দেখলেই বুঝতে পারবেন বিষয়টা এত সহজ নয়। প্রথমত প্রশ্ন আসবে, এই পার্টির নেতৃত্বে কারা? বিভিন্ন তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন একাধিক ব্যক্তি যারা অতীতে আম আদমি পার্টির সাথে সরাসরি যুক্ত। কেউ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালাতেন, কেউ রাজনৈতিক কমিউনিকেশন টিমে কাজ করতেন। এবার প্রশ্ন হচ্ছে, যারা এতদিন নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সঙ্গে কাজ করেছেন তারা হঠাৎ করেই সম্পূর্ণ নিরপেক্ষ কি করে হয় বলুন তো? আরো একটা বড় প্রশ্ন, এরা শুধুমাত্র বিজেপিকেই কেন টার্গেট করছে? যদি সত্যিই নিরপেক্ষ হয় তাহলে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি বা আম আদমি পার্টির সমালোচনা কোথায়? কেন শুধুমাত্র নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে আনফলো এবং ব্লক করার কথা বলা হচ্ছে? তাহলে কি তথাকথিত নিরপেক্ষ আন্দোলনের আড়ালে আসলে কোনো রাজনৈতিক স্বার্থ কাজ করছে? সব জানলে समझने के लिए अक्ल चाहिए। এবার আসি ফলোয়ারের প্রসঙ্গে। অনেকেই বলছেন এই পার্টির তো কোটি কোটি ফলোয়ার হয়ে গেছে, তাই নাকি এটাই ভবিষ্যতের রাজনৈতিক শক্তি। কিন্তু গ্রাউন্ডের রাজনীতি শুধুমাত্র ফলোয়ার দিয়ে সম্ভব? পশ্চিমবঙ্গের দিকেই দেখেন না, বর্তমানে মমতা ব্যানার্জির ফলোয়ারের সংখ্যা দেখেছেন শুভেন্দু অধিকারীর থেকে কয়েক গুণ বেশি। অথচ দেখুন সেই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে নিজের ঘরে ঢুকে হারিয়ে আজকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। মানেটা খুব পরিষ্কার, ডিজিটাল প্ল্যাটফর্মের ফলোয়ার সংখ্যা কখনোই সরাসরি রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে না। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা আর বাস্তব মাটির রাজনীতি এই দুটো কখনোই এক জিনিস নয়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে কি জানেন? এই ককরোচ জনতা পার্টির ফলোয়ারদের বিরাট বড় একটা অংশ হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের ফলোয়ার। ভারতের তথাকথিত যুব আন্দোলনের ফলোয়ার বিদেশ থেকে কেন এত বেশি হবে? ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক আন্দোলনে বাইরের দেশের মানুষের এত আগ্রহ তৈরি হচ্ছে কেন বলুন তো? এর থেকেও বেশি উদ্বেগের বিষয় কি জানেন? এই পার্টির স্রষ্টার পুরনো সোশ্যাল মিডিয়ার পোস্ট যদি আপনি ঘেটে দেখেন, পরিষ্কার দেখতে পারবেন সব হিন্দু বিদ্বেষী পোস্ট। সুতরাং প্রশ্ন তো জাগবেই, এটা কি সত্যি ভারতের যুবকদের আন্দোলন, নাকি ভারতের ভাবমূর্তি আন্তর্জাতিক ভাবে খারাপ দেখানোর একটা ডিজিটাল প্রজেক্ট? কারণ বাইরে বসে যদি বারবার দেখানো হয় যে ভারতের যুব সমাজ পুরোপুরি ক্ষুব্ধ, ভেঙে পড়েছে, এমনকি রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তাহলে আন্তর্জাতিক মহলে ভারতের একটা নেতিবাচক ইমেজ খুব সহজে তৈরি করা সম্ভব হবে। এবং গণতান্ত্রিক ভাবে না পারলেও নেপাল এবং বাংলাদেশের মতো একটা যুব আন্দোলন তৈরি করে কেন্দ্রীয় সরকারকে সম্পূর্ণ বিপক্ষে ফেলার একটা চক্রান্ত নয় তো? দেখুন, নতুন রাজনৈতিক দল এবং আন্দোলন হওয়া মোটেই খারাপ নয়। যুব সমাজ রাজনীতিতে আসুক, প্রশ্ন তুলুক, সেটা খুবই ভালো বিষয়। কিন্তু যারা নিজেদের নিরপেক্ষ বলবে তাদের তো সমালোচনা সবার বিরুদ্ধে সমান হওয়া উচিত, শুধুমাত্র একটি দলকে নিশানা করে কেন? তাই এখন আসল প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই কোনো নতুন যুব বিপ্লব, নাকি নতুন প্যাকেটে পুরানো রাজনৈতিক খেলা? চোখ কান খোলা রাখুন, নিজেরাই বুঝতে পারবেন। জয় ভারত।